চাকরির ইন্টারভিউ দিতে আসা ছেলেকে কোটিপতি মেয়েটি বলল, আমার স্বামী হয়ে যাও। এরপর যা হয়েছিল তা আপনারা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা। এটি দিল্লির একটি সত্য কাহিনী, যেখানে শহরের চকাচকানি থেকে একটু দূরে একটি ছোট গ্রামে বাস করত বিকাশ। কাঁচাপাকা রাস্তার সেই এলাকা, যেখানে সকালে ধুলো উড়ত আর রাতগুলো নিস্তব্ধতায় ডুবে থাকত, যেখানে স্বপ্ন অনেক বড় হয়ে জন্ম নেয়, কিন্তু পরিস্থিতি তাদের প্রতিদিন তিলে তিলে ছোট করার চেষ্টা করে। সেই গ্রামেরই একটি পুরনো বাড়িতে বিকাশ তার অসুস্থ মায়ের সাথে থাকত। বাবা মারা গিয়েছেন অনেক বছর আগে, আর যাওয়ার সময় তিনি কোনো সম্পত্তি রেখে যাননি, কোনো সাহারে দেননি, শুধু ঋণের বোঝা রেখে গিয়েছেন। মায়ের কাছে যদি কিছু বেঁচে থাকত, তবে তা হলো ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কাঁপতে থাকা হাত আর চোখে জমে থাকা একরাশ আশা। বিকাশ পড়াশোনায় খুব ভালো ছিল, পরিস্থিতি তাকে কখনো দুর্বল করতে পারেনি। সে দারিদ্র্যকে নিজের পড়াশোনার পথে বাধা হতে দেয়নি। দিনের বেলায় কলেজের বই, রাতে টিউশনির বাচ্চাদের খাতা, কখনো কোনো গুদামে মাল বহন করা, তো কখনো ঢাবায় প্লেট ধোয়া। তার জীবনে আরাম নামের কোনো জিনিস ছিল না, কিন্তু আত্মসম্মান ছিল তার সবথেকে বড় সম্পদ। মা প্রায়ই কাশতে কাশতে তাকে পাশে বসিয়ে বলতেন, খোকা, সততা কখনো ছেড়ো না, বাকি সব ভগবান দেখে নেবেন। আর বিকাশ প্রতিবার মায়ের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে দিত, যেন কথা দিচ্ছে যে যাই হয়ে যাক, সে এই একটি কথা কখনো ভুলবে না। সেদিনও সে অনেক আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। দিল্লির একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ ছিল। সেখানে চাকরিটা পেয়ে গেলে মায়ের চিকিৎসা ঠিকমতো করা যেত, ওষুধের নামে যে কাটছাট হতো তা বন্ধ হয়ে যেত, ঋণের বোঝাও কিছুটা হালকা হতো। সে সেই পুরনো কিন্তু পরিষ্কার ইস্ত্রি করা শার্টটি পরেছিল। মা নিজে নিজের হাতে সেটি ইস্ত্রি করে দিয়েছিলেন। জুতো পালিশ করে ফাইলটাকে বুকের সাথে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন ওটাই তার ঢাল। এরপর সে মেট্রোতে উঠে বসল। মেট্রোর জানালা দিয়ে ছুটন্ত দিল্লিকে দেখতে দেখতে তার মনে হাজারো ভয় আর হাজারো আশা একসাথে কাজ করছিল। ঘরের দেওয়ালগুলো যেন সংকুচিত হয়ে আসছিল। বিকাশের কান গরম হয়ে গেল। তার মনে হলো যেন তাকে অপমান করা হচ্ছে। ম্যাম, আমি এখানে চাকরির জন্য এসেছি, কারো তামাশা হওয়ার জন্য নয়। সে রাগ এবং আঘাত দুই নিয়েই বলল। অনন্যা খুব শান্ত গলায় বলল, আমি কাউকে নিয়ে মজা ওড়াই না বিকাশ, আমার তোমার মতো একজন মানুষের প্রয়োজন। এ কথা শুনে বিকাশের আত্মসম্মান যেন জেগে উঠল। আপনি কোটিপতি, আমি একজন বেকার গরিব ছেলে। আপনার কাছে এসব সহজ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা আমার ইজ্জতের প্রশ্ন। আর সে আর কিছু না শুনে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে বসে থাকা মানুষগুলো তাকে চলে যেতে দেখছিল, কিন্তু কেউ জানত না সেই ছেলের বুকে কত বড় ঝড় বয়ে যাচ্ছিল। বাইরে বেরিয়ে সে দীর্ঘশ্বাস নিল, চোখ বন্ধ করল, আর মনে মনে শুধু একটি প্রশ্নই ঘুরতে থাকল, একজন কোটিপতি মেয়ে কেন এমন কথা বলবে? ওদিকে ইন্টারভিউ রুমে অনন্যা নিজের চেয়ারে বসে রইল। তার চোখ ভিজে গিয়েছিল। সম্ভবত প্রথমবার সে এমন কোনো মানুষকে দেখল যে টাকার চেয়ে সেই মানুষ হিসাবে বড় ছিল যা সে নিজে হতে চেয়েছিল। বিকাশ বাড়ি ফিরল। মা দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, কেমন হলো ইন্টারভিউ? বিকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, জানি না, আজ জীবন আমাকে খুব অদ্ভুত একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। মা তাকে কাছে টেনে তার মাথায় হাত রাখলেন। সত্যের পথে চললে রাস্তা যতই অদ্ভুত হোক না কেন, গন্তব্য সবসময় সঠিক মিলবে। বিকাশ জানত না যে সেই ইন্টারভিউটি তার জীবনের শেষ সাধারণ দিন ছিল, কিন্তু সে এতটুকু অবশ্যই জানত যে সেই দিনের পর তার জীবন আর আগের মতো থাকবে না। পরদিন সকালে বিকাশের ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে গেল, যেন রাত তাকে ঘুমোতেই দেয়নি। সে সারা রাত এপাশ ওপাশ করছিল। চোখ বন্ধ করলেই ইন্টারভিউয়ের পুরো দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠছিল। কাঁচের ইমারত, ইন্টারভিউ টেবিল, অনন্যার স্থির অথচ গভীর চোখ, আর তারপর সেই একটি লাইন যা তার ভেতরে হাতুড়ির মতো পিটছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? সেই লাইনে না ছিল কোনো ঠাট্টা, না ছিল কোনো হাসি। তবুও বিকাশের মন তা মানতে অস্বীকার করছিল। তার রাগও হচ্ছিল যে কেউ তার দারিদ্র্যের এমন সুযোগ কিভাবে নিল। আবার অবাকও হচ্ছিল যে একজন কোটিপতি মেয়ে এমন প্রশ্ন কিভাবে করতে পারে। আর কোথাও না কোথাও একটা ভয়ও চেপে বসেছিল যে সেটা যদি মজা না হয়ে সত্যি হয়, তবে তার জীবন কোন মোড়ে দাঁড়িয়ে আছে। ভোরের হালকা আলো ঘরে ছড়িয়ে পড়েছিল। মা জেগে গিয়েছিলেন। তিনি উনুনে চা বসিয়েছিলেন। কাশতে কাশতেও নিজের হাতে কাজ করছিলেন। তিনি বিকাশের মুখের ক্লান্তি দেখে নিলেন। খোকা, আজ তোকে বড় বেশি বিচলিত লাগছে। মা খুব ধীরে বললেন, যেন জোরে বললে ছেলের মন ভেঙে যাবে।
বিকাশ কথা কাটানোর চেষ্টা করল, কিছু না মা, শুধু ঘুম ঠিকমতো হয়নি। কিন্তু মা তো মাই হন, তিনি মুখের রেখায় লুকিয়ে থাকা কষ্টও পড়ে নিতে পারেন। তিনি আর কিছু বললেন না, শুধু চুপচাপ ছেলের থালায় একটি রুটি বেশি দিয়ে দিলেন, যেন শব্দ ছাড়াই বলছেন যে খোকা, শক্তি রাখ। ঠিক সেই মুহূর্তে বাইরে গলিতে একটি ঝকঝকে গাড়ি এসে থামল। সেই গাড়ির জ্যাল্লা পুরো মহল্লার ধুলোমাখা গলিতে বড় অদ্ভুত লাগছিল। বাচ্চারা দৌড়ে এলো, প্রতিবেশীরা দরজা দিয়ে উকি দিতে লাগল। বিকাশ অজান্তেই জানালা দিয়ে বাইরে তাকালো, আর তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই একই মেয়ে, সেই একই আত্মবিশ্বাস, সেই মাপা হাঁটা, আর সেই চোখ দুটো যাতে কাল সে কিছু একটা ভাঙাচোরা দেখেছিল। অনন্যা? এক মুহূর্তের জন্য বিকাশের মনে হল এটা হয়তো তার ক্লান্ত চোখের ভুল, হয়তো মস্তিষ্ক এখনও রাতের ভাবনায় আটকে আছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ হল। মা দরজা খুললেন। সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখে তিনি কিছুটা থতমত খেয়ে গেলেন। জি। অনন্যা খুব সুন্দরভাবে হাত জোড় করে বলল, নমস্তে আন্টি, আমি কি বিকাশের সাথে দেখা করতে পারি? তার গলায় না ছিল কোনো অহংকার, না ছিল কোনো তাড়াহুড়ো, শুধু ছিল সারল্য। মা ভেতরে আওয়াজ দিলেন, খোকা, কেউ তোর সাথে দেখা করতে এসেছে। বিকাশ বাইরে এলো। ওকে দেখেই অনন্যার চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা খেলে গেল, যেন কেউ কাউকে খুঁজে পেয়েছে। আমাদের কথা বলতে হবে, সে সরাসরি বলল। বিকাশ চারদিকে তাকালো। পুরো মহল্লা তামাশা দেখার জন্য প্রস্তুত ছিল। প্রতিটি জানালা, প্রতিটি দরজা যেন এক একটি চোখ হয়ে উঠেছিল। এখানে নয়, সে নিচু স্বরে বলল, চলুন। দুজনে কিছুটা দূরে ফাঁকা মাঠের দিকে হাঁটতে শুরু করল। রাস্তায় কেউ কোনো কথা বলেনি, বাতাসও যেন থমকে গিয়েছিল। কিছুক্ষণ নিস্তব্ধতা বজায় রইল। তারপর বিকাশই সেই নিস্তব্ধতা ভাঙল। ম্যাম, আপনি কাল যা বলেছিলেন তা আমার জন্য খুব অপমানজনক ছিল। তার শব্দে রাগও ছিল, আবার চেপে রাখা কষ্টও ছিল। অনন্যা দীর্ঘশ্বাস নিল, যেন ভেতরে জমে থাকা বোঝা বাইরে বের করে দিচ্ছে। আমি জানি, আর সেই জন্যেই আজ এখানে এসেছি। সে মাটির দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। কালকের আগে পর্যন্ত আমি তোমাকে শুধু একজন ইন্টারভিউ ক্যান্ডিডেট ভাবতাম, কিন্তু তোমার উত্তর, তোমার সততা, যেভাবে তুমি ভয় না পেয়ে সত্যি বললে, তা আমাকে নিজেকে নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছে। বিকাশ চুপ থাকল। সে প্রথমবার ওকে শুনতে চাইছিল। অনন্যা প্রথমবার নিজের জীবনের পরতগুলো খুলতে শুরু করল। সে জানালো কিভাবে তার শৈশব টাকার মাঝে কেটেছে। বড় বড় বাড়ি, দামি খেলনা, নামি স্কুল, কিন্তু আপনজন কোথাও হারিয়ে গিয়েছিল। কিভাবে এক জাঁকজমকপূর্ণ বিয়ে হয়েছিল, বড় বাড়ি, বড় মানুষ আর ক্যামেরার ঝলকানির মাঝে। কিন্তু সেই বিয়েটা শুধু লোক দেখানো ছিল। আমি একটা ট্রফি ছিলাম। অনন্যার গলা বুঝে এলো। যাকে পার্টিতে সাজিয়ে রাখা হতো। আমার ভাবনা, আমার ইচ্ছা, আমার কষ্ট, কারো কিচ্ছু এসে যেত না। তারপর সে সেই প্রতারণার কথা জানালো। স্বামীর অন্য সম্পর্ক, মিডিয়ার তামাশা, প্রতিটি চ্যানেলে তার নাম, প্রতিটি খবরের কাগজে তার ছবি, ডিভোর্স এবং সেই ডিভোর্সের পরের একাকিত্ব। লোকে বলে কোটিপতি হয়েও কাঁদো, কিন্তু কেউ জিজ্ঞেস করে না রাতে কার কাঁধে মাথা রাখব। বিকাশ প্রথমবার ওকে কোনো ধনী মেয়ে হিসাবে নয়, বরং একজন ভেঙে যাওয়া মানুষ হিসাবে দেখছিল। ওদিকে বিকাশও নিজের জীবনের সত্যগুলো সামনে রাখল। বাবার মৃত্যু, ঋণের পাহাড়, মায়ের অসুখ, প্রতিটি জায়গায় রিজেকশন, প্রতিটি দরজায় বন্ধ তালা। লোকে আমাকে গরিব বলে নয়, বরং অসৎ হতে রাজি না হওয়ার কারণে রিজেক্ট করে, সে তিক্ততার সাথে বলল। অনন্যা খুব শান্তভাবে বলল, আমার তোমার টাকা চাই না বিকাশ, আমার তোমার চিন্তা ভাবনা চাই। আমার এমন একজন মানুষ চাই যে সম্পর্ককে কোনো ডিল বা লেনদেন মনে করবে না। আপনি কি এই গল্পের পরবর্তী অংশ জানতে চান, অথবা অন্য কোনো বিষয়ে সাহায্য করতে পারি? তোলপাড় শুরু হয়ে গেল, কিন্তু সমাজ তাকে প্রশ্ন করল, আপনার পরিবার, লোকজন কি বলবে? অনন্যা হাসল, কিন্তু সেই হাসি ছিল ভারী। সমাজ আমাকে তখনও বিচার করেছিল যখন আমি সঠিক কাজ করেছিলাম। এখন আমি সমাজের কথা মতো বাঁচতে চাই না। ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন এলো। মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গিয়েছিল। বিকাশ ঘাবড়ে গেল, তার হাত কাঁপতে লাগল। অনন্যা এক মুহূর্ত না ভেবে বলল, চলো। হাসপাতালে ডাক্তার জানালেন যে চিকিৎসা খুব ব্যয়বহুল। কথাগুলোর সাথে সাথে টাকার অঙ্কটাও ছিল বিশাল। বিকাশের হাত আরও বেশি করে কাঁপতে লাগল। অনন্যা চুপচাপ এগিয়ে গেল এবং সমস্ত নিয়মকানুন বা ফর্ম্যালিটি পূরণ করে দিল, যেন এটি তার নিজেরই কেউ। এটা কেন? বিকাশ রাগ এবং অসহায়তার মাঝে জিজ্ঞেস করল। কারণ তুমি একা নও। অনন্যা শুধু এটুকুই বলল।
সেই রাতে হাসপাতালের বাইরে বসে বিকাশ অনেকক্ষণ ধরে ভাবতে লাগল। এই সম্পর্কটা কোনো চাকরি ছিল না, এটা কোনো করুণাও ছিল না, এটা ছিল অন্য কিছু, খুব গভীর। সকাল হতে না হতে সে অনন্যাকে বলল, যদি এটি কোনো চুক্তি না হয়ে সম্পর্ক হয় তবে আমার সময় চাই। অনন্যা কোনো অভিযোগ ছাড়াই মাথা নাড়াল, আমি অপেক্ষা করব। আর বিকাশ বুঝতে পারল যে তার জীবন এখন সত্যিই বদলে যেতে চলেছে, কিন্তু কিভাবে এবং কিসের বিনিময়ে তা সে তখন জানত না। অনন্যার বাড়িতে সেদিন এক অদ্ভুত অস্থিরতা ছিল। বড় ড্রয়িং রুমে দামি সোফা, দেওয়ালে বিদেশি পেন্টিং, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি যার একটি কথায় শয়ে শয়ে সিদ্ধান্ত বদলে যেত, অনন্যার বাবা। তার হাতে মোবাইল ছিল আর মুখে ছিল রাগ। এইসব কি চলছে? তিনি কড়া গলায় বললেন। একটা বেকার ছেলে আর আমার মেয়ে? অনন্যা চুপচাপ দাঁড়িয়েছিল। সে জানত এই সংঘাত এড়ানো সম্ভব নয়। বাবা, ও বেকার নয়, ও সৎ। বাবা হেসে উঠলেন। সততা দিয়ে সংসার চলে না অনন্যা, সমাজে সম্মান টাকা দিয়ে পাওয়া যায়। এখান থেকেই আগুন ছড়াতে শুরু করল। কেউ কাউকে বলল, কেউ মিডিয়া পর্যন্ত কথা পৌঁছে দিল। পরের দিনই খবর প্রচার হতে লাগল, কোটিপতি বিজনেসওয়ামেনের গরিব যুবকের সাথে সম্পর্ক, ইন্টারভিউতে বিয়ের অফার। সত্যটা কি? বিকাশ যখন এসব মোবাইলে দেখল তখন তার হাত কেঁপে উঠল। পাড়ায় লোকজনেরা ফিসফাস করতে লাগল। কেউ কেউ টিটকিরি দিতে লাগল, আরে এখন তো সেঠানি হতে চলেছে। কেউ কেউ সরাসরি বলল, সুযোগ পেয়ে গেছিস, ছাড়িস না। বিকাশের মনে হল যেন তার সততার উপর কাদা ছেটানো হচ্ছে। সে সেদিন অনন্যার সাথে দেখা করতে গেল। অনেক হয়েছে, আমার কারণে আপনাকে বদনাম হতে হচ্ছে। এই সম্পর্ক এখানেই শেষ করে দিই। অনন্যা তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি পিছিয়ে যাচ্ছ? আমি আমার দারিদ্র্যের সাথে বাঁচতে পারি, বিকাশ বলল, কিন্তু নিজের মাকে এটা দেখাতে পারব না যে তার ছেলে কারো টাকা দিয়ে কেনা হয়েছে। এ কথা শুনে অনন্যার চোখ ভরে এলো। তোমার মনে হয় আমি তোমাকে কিনতে চাই? বিকাশ কিছু বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। ওদিকে অনন্যার বাবা প্রেস কনফারেন্স ডাকলেন। তিনি পরিষ্কার বললেন, আমার মেয়ে আবেগে গা ভাসাচ্ছে, এই সম্পর্ক অসম্ভব। এই বয়ান আগুনে ঘি ঢালার মতো কাজ করল। বিকাশের মা টিভিতে খবর দেখলেন। তিনি ছেলেকে ডাকলেন, খোকা। তার গলা ছিল দুর্বল। যদি তুই ঠিক থাকিস তবে ভয় পাচ্ছিস কেন? বিকাশের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মা, আমি কারো কারণে তোমার জীবন আর কঠিন করতে চাই না। সেই রাতেই মায়ের শরীর আবার খারাপ হয়ে গেল। হাসপাতালে ডাক্তার বললেন, চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। বিকাশ ভেঙে পড়ল। সে বাইরে বেঞ্চে মাথা নিচু করে বসেছিল। এমন সময় কারো পাশে এসে বসার অনুভূতি হল। অনন্যা। আমি বলেছিলাম না তুমি একা নও? সে নিচু স্বরে বলল। বিকাশ লাগের মাথায় বলল, আপনি কেন সব জায়গায় পৌঁছে যান? কি প্রমাণ করতে চান? অনন্যা দাঁড়িয়ে পড়ল। আমি কিছু প্রমাণ করছি না। তার গলা ধরে এলো। আমি শুধু একজন মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছি। পরের দিন অনন্যা সেটাই করল যা কেউ আশা করেনি। সে মিডিয়াকে আবার ডাকল, কিন্তু এবার সে একা ছিল না, বিকাশও সেখানে ছিল। ক্যামেরার ফ্ল্যাশ চলছিল, প্রশ্নের বৃষ্টি হচ্ছিল। অনন্যা মাইক ধরল। আজ আমি বিজনেস ওম্যান হিসেবে নয়, একজন নারী হিসেবে কথা বলছি। যদি কোনো গরিবের সাথে সম্পর্ক রাখা গুনাহ হয় তবে এই সমাজটাই ভুল। সে বিকাশের দিকে ইশারা করল। এই ছেলেটিকে আমার টাকার চেয়ে চিন্তাভাবনাই বেশি ধনী মনে হয়েছে। যদি এটাই অপরাধ হয় তবে হ্যাঁ, আমি অপরাধী। হলে নিস্তব্ধতা নেমে এলো। বিকাশ প্রথমবার মাইক নিল। তার গলা কাঁপছিল, কিন্তু শব্দগুলো ছিল স্পষ্ট। আমি কারো দৌলত চাই না। আমি শুধু এটা চাই যে যদি এই সম্পর্ক সমাজসেবায় কাজে লাগে, যদি এর মাধ্যমে অন্য কোনো গরিব মা চিকিৎসা পান, অন্য কোনো বেকার কাজ পান, তবে আমি পিছিয়ে আসব না। এ কথা শুনে অনেক মানুষের চোখ নিচু হয়ে গেল। সেই সন্ধ্যায় অনন্যার বাবা হাসপাতালে পৌঁছলেন। বিকাশের মা বিছানায় শুয়েছিলেন। তিনি দুর্বল হাত জোড় করে বললেন, সাহেব, আমার ছেলে ভুল নয়। সেই মানুষটি যিনি সারা জীবন শুধু টাকা দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি প্রথমবার চুপ থাকলেন। তার উপলব্ধি হল, এই লড়াই আমির গরিবের নয়, চিন্তাভাবনা আর মানবতার। হাসপাতালের সেই ঘরে এক অদ্ভুত শান্তি ছিল। মেশিনের ধীর শব্দ, ওষুধের গন্ধ আর জানালা দিয়ে আসা হালকা রোদ। বিকাশের মা বিছানায় শুয়েছিলেন। চোখ বন্ধ ছিল, কিন্তু মুখে একটা প্রশান্তি ছিল। অনন্যা চেয়ারে বসেছিল চুপচাপ। বিকাশ জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিল। দরজাটা ধীরে করে খুলল। অনন্যার বাবা ভেতরে এলেন। সেই কঠোর মুখ, সেই ভারী পদক্ষেপ, কিন্তু চোখে প্রথমবার অহংকার নয়, দ্বিধা ছিল। তিনি বিকাশের মায়ের দিকে তাকালেন, তারপর অনন্যার দিকে। কিছুক্ষণ কিছু বললেন না। তারপর ধীরে করে বললেন,
ডাক্তার বলছেন চিকিৎসা ঠিকঠাক চলছে। বিকাশ মাথা নাড়াল। এখানে আসার জন্য ধন্যবাদ। সেই মানুষটি চেয়ার টেনে বসে পড়লেন। আমি জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আজ বুঝলাম সব সিদ্ধান্ত সঠিক হয় না। অনন্যার চোখ ভরে এলো। বাবা? তিনি হাত তুলে তাকে থামালেন। না, আমাকে বলতে দাও। আমি সবসময় ভেবেছি টাকাই নিরাপত্তা, টাকাই সম্মান। কিন্তু আজ এই ঘরে এসে বুঝলাম আসল সম্মান মানবতা থেকে আসে। যদি তোমরা দুজন একসাথে থাকতে চাও, তবে আমি তোমাদের পথের কাঁটা হব না। অনন্যার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে বাবার হাত ধরে ফেলল। ধন্যবাদ বাবা। কিছুদিন পর মায়ের শরীর ভালো হতে লাগল। হাসপাতাল থেকে ছুটি মিলল। গ্রামে যখন তারা ফিরল, তখন সেই একই গলি ছিল, সেই একই মানুষ ছিল, কিন্তু তাদের দৃষ্টিতে পরিবর্তন ছিল। যারা গতকাল পর্যন্ত বিদ্রুপ করছিল, আজ তারা চুপ ছিল। কারো মুখে লজ্জা ছিল, তো কারো মুখে বিস্ময়। বিয়ের সিদ্ধান্ত হল। কোনো জাঁকজমক বা লোক দেখানো ব্যাপার ছিল না, একটি সাধারণ বিয়ে। কিছু আত্মীয় স্বজন, কিছু প্রতিবেশী, আর একরাশ দোয়া। অনন্যা কোনো দামি লেহেঙ্গা পরল না, বিকাশও কোনো দামি স্যুট পরল না। দুজনেই এমন পোশাক পরল যাতে তারা নিজেদের স্বাভাবিক অনুভব করতে পারে। বিয়ের সময় বিকাশের মা কাঁদছিলেন। ভগবান, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমার ছেলেকে মানুষ দিয়েছ, সম্পত্তি নয়। বিয়ের পর অনন্যা কোম্পানির বড় চেয়ারে বসে প্রথম সিদ্ধান্ত নিল। একটি ট্রাস্ট তৈরি করল। গরিব শিশুদের পড়াশোনা, বেকার যুবকদের প্রশিক্ষণ এবং সৎ নিয়োগ পদ্ধতি শুরু করল। বিকাশ বলেছিল, যদি আমাদের গল্প দিয়ে কারো একজনের জীবনও বদলে যায়, তবে এই সম্পর্ক সফল। সময় বদলাল। সেই একই মিডিয়া যারা কাল মজা ওড়াচ্ছিল, আজ প্রশংসা করছিল। সেই একই সমাজ যারা কাল প্রশ্ন তুলছিল, আজ উদাহরণ দিচ্ছিল। একদিন একটি ছেলে বিকাশের কাছে এলো। দাদা, সে বলল, আপনার কারণে আমি চাকরি পেয়েছি, কোনো ঘুষ ছাড়াই, কোনো সুপারিশ ছাড়াই। বিকাশ হেসে অনন্যার দিকে তাকাল। এই হাসি যে কোনো ধন সম্পত্তির চেয়েও বড় ছিল। এক সন্ধ্যায় ছাদে বসে দুজনে চা খাচ্ছিল। অনন্যা জিজ্ঞেস করল, যদি সেদিন তুমি ইন্টারভিউ থেকে রেগে বেরিয়ে যেতে, তবে কি হতো? বিকাশ হাসল, তবে হয়তো আমি চাকরিটা পেয়ে যেতাম, কিন্তু জীবনটা পেতাম না। গল্পটি এখানেই শেষ হয় না, কারণ আসল গল্প তখনই শুরু হয় যখন সমাজ কোনো গরিবকে শুধু গরিব নয়, আর কোনো বড়লোককে শুধু বড়লোক নয়, বরং একজন মানুষ হিসেবে দেখতে শেখে। এই গল্পের শিক্ষা হল, দারিদ্র্য পকেটে থাকতে পারে, কিন্তু চিন্তাভাবনা যদি উন্নত হয়, তবে সেই মানুষই সবথেকে বড় ধনী। আর সম্পদ যদি মানবতা না শেখায়, তবে তা কেবল সংখ্যা হয়েই রয়ে যায়। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনাদের সামনেও এমন কোনো সম্পর্ক আসে, তবে কি আপনারা সমাজের কথা শুনবেন, নাকি নিজের মন আর মানবতার? আপনারা কি কাউকে তার পরিস্থিতি দিয়ে বিচার করবেন, নাকি তার চরিত্র দিয়ে? যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যদি আপনাদের মনে হয় যে সমাজের এমন আয়নারই প্রয়োজন, তবে এটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে অবশ্যই জানান যে আপনি এই গল্পে কার পাশে দাঁড়াতেন, বিকাশের পাশে, অনন্যার পাশে, নাকি সেই সমাজের পাশে যারা আজও ধনী গরিবের পার্থক্য করে। এমন সব সত্য, আবেগপূর্ণ এবং সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো গল্পের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ গল্প শুধু শোনানোর জন্য নয়, কখনো কখনো জীবন বদলানোর জন্যেও হয়।